প্রিয় দর্শক, আমাদের মন ও মানুষ অনুষ্ঠানের এবারের বিষয় হচ্ছে অ্যাংজাইটি বা উদ্বেগ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অনেক আমন্ত্রিত অতিথি। আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার এ পাশে রয়েছেন সঙ্গীত শিল্পী, যাকে আমরা লালন কন্যা হিসাবেই চিনে থাকি, বিউটি। এবং আরেকজন আছেন শিলবাড়ি হেসেলের স্বত্বাধিকারী আমিনা হক। আর আমার এ পাশে রয়েছেন নাট্য নির্মাতা ইকসান রনি। এবং আরেকজন আমন্ত্রিত অতিথি রয়েছেন জাহিদ হাসান, যিনি শান্তা হোল্ডিংসের সিইও ফর সিএসআর অ্যান্ড সাস্টেইনেবিলিটি। সার্বিক বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের সাথে আছেন মনোশিক্ষাবিদ এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহিত কামাল। আমরা প্রথমে যাব আমাদের আমন্ত্রিত অতিথি লালন কন্যা হিসেবে যিনি পরিচিত, বিউটির কাছে। কেমন আছেন? কি নিয়ে ব্যস্ত এখন বিউটি আপনার? বিভিন্ন ইউটিউব চ্যানেলে সিঙ্গেল গানগুলো রেকর্ডিং হচ্ছে এবং সেগুলো মিউজিক ভিডিও আকারে বিভিন্ন চ্যানেলে আসছে। আর সেই সাথে টিভি প্রোগ্রামের শুটিং, রেকর্ডিং এগুলো নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। এই যে একাগ্রতা নিয়ে কাজ করছেন, একদম নিবিড়ভাবে কাজ করছেন, এত চাপের মধ্যে কখনো কি অ্যাংজাইটি আসে মনের মাঝে? অবশ্যই, কারণ মন তো সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না। আমার এমনও হয়েছে, মাঝখানে আমি একটা কথা বলি, এনজাইটির বিষয়টা যেহেতু আসলো, আমি খুব অসুস্থ ছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমার 16ই ডিসেম্বরে প্রোগ্রাম নেওয়া ছিল আগের থেকে। তো আমি এত বেশি অসুস্থ ছিলাম যে আমি প্রোগ্রামটা আমি অনেকবার চেষ্টা করেছি যে প্রোগ্রামটা ক্যান্সেল করা যায় কিনা, সেটা কোনোভাবে সম্ভব হয়নি। যার কারণে মনটা তো একদম আরও বেশি ভেঙে যাচ্ছিল। কিন্তু মানে সঙ্গীতটা এটাই বলতে চাচ্ছিলাম যে কতটা থেরাপির মতো কাজ করে। আমি যখন স্টেজে প্রথম গানটা শুরু করলাম, দর্শকের যে ভালোবাসাটা পেলাম, সাথে সাথে রিয়াকশনটা পেলাম, তখন আমি একবারও চিন্তাও করিনি যে আমি কি আদৌ অসুস্থ ছিলাম। আমি টানা 1.5 ঘন্টা দাঁড়িয়ে সেখানে পারফর্ম করেছি। তো আসলে মন নিজের নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণ করে নিতে হয়। তো প্রত্যেকটা পরিস্থিতি আসলে মনকে চেঞ্জ করে দেয় এবং আমাদের কাজ করবার একটা প্রেরণা হিসেবে একটা অনেক বেশি কাজে লাগে। আমরা এবার আসছি নাট্য নির্মাতা ইকসান রনি আপনার কাছে। আমরা জানি যে যারা নাটক নির্মাণ করেন তারা চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সব কিছু কিন্তু নিজেরই করতে এবং অনেক ঝামেলা পোহাতে হয়। তো এত ঝামেলা পোহাতে গেলে কি কখনো অ্যাংজাইটি কাজ করে না? অ্যাংজাইটি অবশ্যই আসে, কিন্তু এর মধ্যে হচ্ছে আপনি যেটা বললেন যে জুতা সেলাই থেকে সব, এই জন্য ডিরেক্টরের তত্ত্বাবধানে সব কিছু হয়। সেই বিষয়টা হচ্ছে যখন একটা প্রপার শর্ট হয়, এত কিছু অ্যারেঞ্জমেন্টের পরে যখন একটা আর্টিস্ট স্ক্রিপ্ট অনুযায়ী প্রপার একটা পারফর্ম করে, তখন আসলে এনজাইটিটা থাকে না বা ওই অস্থিরতা থাকে না, তখন মনটা উৎফুল্ল হয়, তখন মানে মানসিকভাবে খুব স্বস্তি লাগে। আপনারা তো অনেক আর্টিস্ট নিয়ে কাজ করেন, তো হয় না এক এক আর্টিস্টের এক এক রকম থাকে। কেউ হয়তো সময় মতো আসছেন না, কেউ হয়তো কথা দিয়ে কথা রাখতে পারছেন না, একদিনে বা দুদিনে হয়তো আপনার সেট ভাড়া করা আছে, তখন কি অ্যাংজাইটি কাজ করে না? আসলে ওই সময় একটু উদ্বিগ্ন তৈরি হয় নিজের মধ্যে, কিন্তু আমরা আসলে পরিস্থিতি অনুযায়ী ওটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। আমরা এবার আসছি আমিনা আপা আপনার কাছে। আমিনা আপা, আমরা জানি যে আপনি তো একজন উদ্যোক্তা, তো আপনার জীবনে এমন কোনো অ্যাংজাইটি বা উদ্বেগ বলি, যেটা হয়তো হয় না যে কোনো জীবনে কোনো না কোনো পর্যায়ে আপনি অ্যাংজাইটি শিকার হয়েছেন, সেই গল্পটা আমরা আপনার কাছে শুনতে চাই। প্রথমত হচ্ছে কি, আমি ঢুকেই যখন দেখলাম মন ও মানুষ, নামটা আমার দারুণ লেগেছে, কারণ আমি মানুষ খুব পছন্দ করি এবং আমার ধারণা যে 100 জনের মধ্যে 90 জনই ভালো মানুষ। এবং কেমন করে যেন এই মানুষগুলো আমার চারপাশে এসছে। কখনো কোনো থাকে না যে এইটা হলো না, ওইটা হলো না, আসলে না, আমাকে এগুলো কখনোই টাচ করতে পারে না। আমি জানি না ঠিক যে কখন মানুষের হচ্ছে গিয়ে আছে, তো অনেকের অনেক ধরনের টেনশন আছে, কিন্তু আমি কখনো ওইটা ফিল করি নাই। কারণ আমার কাজগুলো এরকম যে আমি যা ভাবি আমি সেটা মানুষকে দেখাতে পছন্দ করি, সেটা কাজ করে যে আমার মাথার মধ্যে আসলে কি ঘুরছে। আমি আসলে সেই জিনিসগুলো যে আমি ঘুমানো ছাড়া আর বাকি সময়টাই হচ্ছে গিয়ে যে আমি আমার কাজ নিয়ে এত বেশি ভাবি। আমি জানি না যে এটা কি কোনো অসুস্থতার মধ্যে পড়ে কিনা, কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। মানুষ তো অনেক কারণে তার যে ভালো লাগার জায়গাটা এটা অ্যাড্রেস করতে পারে না। আলহামদুলিল্লাহ যে এই জায়গাটাতে আমি খুবই স্পেসিফিক, যে আমি আসলে জানি যে আমার
আসলে আমার আসলে কোনটা ভালো লাগে। হ্যাঁ, তো অনেক ধরনের তো ঝামেলা আসে এই কাজ করতে গেলে। আপনাকে এতগুলি মানুষ আমি প্রতিদিন ডিল করি, তখন তো আপনি বুঝেন যে এই যে যে যোগার যন্ত্র বা সমস্ত কিছু যে করা কতটা কষ্ট হয়। কিন্তু এটা আমাকে সবাই জিজ্ঞেস করে, কিন্তু এই কাজগুলো না আমি হাসতে হাসতে পারি। আসলে আমি কি চাই, হ্যাঁ, আমি আমার জায়গাটা ফিক্স করতে চাই, আমার আসলে কিসে ভালো লাগে। সেই ভালো লাগার জায়গাগুলো যখন আমি করতে পারি একটা একটা করে, সেই জায়গা থেকে যখন মানুষ পছন্দ করে বা বলে যে সুন্দর হয়েছে, আমি না এইটাতে অনেক বেশি খুশি হয়ে যাই। তো মানে আপনার প্রত্যাশাটা খুব অল্প, আপনি নাই, প্রত্যাশা নাই, একদমই প্রত্যাশা একদমই নাই। নাই। বাহ, খুবই ভালো। আমরা এবার জাহিদ হাসান আপনার কাছে আসতে যাচ্ছি যে এই যে আপনি সর্বক্ষণ কাজের মধ্যে একটা প্রেশারে থাকেন, অফিসের প্রেশার, আপনার কি এতে কোনো অ্যাংজাইটি কাজ করে? সত্যি কথা বলতে না। তো এটা কেন না, এটা যদি একটু ব্যাখ্যা করি, যেটা আপা যেটা বলছিলেন যে আসলে আমাদের বুঝতে হবে যে আমরা ব্যক্তি হিসাবে কি চাই এবং আমাদের লাইফের পারপাসটা কি, সেটা যদি আমি বুঝতে পারি এবং সেই ইচ্ছাটা, সেই ভালো লাগার জায়গাটাকে নিয়ে যদি কাজে মেতে থাকতে পারি, তাহলে আসলে ওই অ্যাংজাইটিটা আসলে ওইভাবে হয় না। এই জন্য হয় না যে ওইটাকে তো আসলে কাজ মনে হয় না, মনে হয় যে যেটা আমি করতে চাচ্ছিলাম বা যেটাতে আমি আনন্দ পাই সেটা নিয়ে আমি ব্যস্ত আছি। তো ওই অর্থে ওখানে কোনো অ্যাংজাইটি কাজ করে না। হয়তো একসময় হয়তো আপনি অনেকক্ষণ ধরে কাজ করছেন, একটু ক্লান্তি আসতে পারে, বাট অ্যাংজাইটিটা আসে কখন, যে আপনি হয়তো একটা কাজে আপনার অনেক স্টেক হোল্ডার আছে, সবাই হয়তো আপনার মতো করে ভাবছে না, তখন হয়তো একটা অ্যাংজাইটি হতে পারে। যেটা হচ্ছে হয়তো যদি সময়ের সাথে যদি আমাদের একটা ব্যাপার থাকে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে এই জিনিসটা এবং নির্দিষ্ট মানে আমাকে এটাকে কাজটাকে তুলে আনতে হবে, তো ওইটা একটা অ্যাংজাইটি আসে। বাট একই সাথে আমরা যেহেতু আসলে দীর্ঘদিন ধরে একটা পেশাগত জীবনে আছি, আমাদের কিন্তু কিছু দক্ষতাও তৈরি হয়েছে, যোগাযোগ দক্ষতা, যেটার মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে পারি। আর কিছু অ্যাংজাইটি কিন্তু অনেক সময় ভালো, যে আমি ধরেন এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, হয়তো খুব সাংঘাতিক ধরনের একটা গুরুত্বপূর্ণ কাজ, ওই কাজটা হয়তো দেখা যাবে যে আমি হয়তো সে 1 মাসের মধ্যে করতে চাই এবং এই ধরনের একটা মান আমরা সম্পূর্ণ কাজ করতে চাই, তখন আমার একটু যদি অ্যাংজাইটি আমার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমাকে ওই কাজটাকে ভালোভাবে করার জন্য এক ধরনের উদ্দীপনা দিবে এবং সেটা কিন্তু ভালো অ্যাংজাইটি আমি মনে করি, যেটাকে বলে গুড স্ট্রেস। তো আমরা ওই জিনিসগুলোকে কিন্তু ধারণ করেই চেষ্টা করি কাজগুলো করার, এবং পরিবেশ এবং কমিউনিকেশন বলেন বা যোগ্যতা বলেন বা যোগাযোগ বলেন, সেই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করি, এবং এটা যদি আপনি করতে পারেন সফলভাবে, তাহলে কিন্তু অ্যাংজাইটি কমে যাবে। আমি ভিডিও আপনার কাছে আবার আসতে যাচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়া বা সমালোচনা, এইটা আপনাকে কতটুকু অ্যাংজাইটি আপনার মধ্যে ক্রিয়েট করে? আমি এক সময় খুব বিচলিত থাকতাম এই বিষয়টা নিয়ে, এবং যখন থেকে আমি দেখলাম বা বুঝলাম যে এটা আমার উপর ইফেক্ট পড়ছে, তখন থেকে যে কোনো নেগেটিভিটি, কারণ এখন আমরা একটা জিনিসকে এত বেশি মুখরোচক করে বারবার সেটা স্ক্রল হতে থাকে, যার কারণে আমাদের আমি বিশেষ করে খুব একটু আবেগপ্রবণ মানুষ, তো আমার কাছে খুব এটা নিয়ে আমার ভিতরে যখন সেটাকে ঢুকে যায়, আমি মাঝখানে এরকম মাসের পর মাস আমার মনে হয় যে আমার খুব কষ্ট হয় বা আমি এটা থেকে কোনোভাবে বের হতে পারি না। কিন্তু আমি যখন দেখলাম না, এটা তো মানে এইভাবে তো আমি চলতে পারবো না, কারণ আমি আরও অসুস্থ হয়ে যাব। তারপর থেকে এখন নিজেকেই আমি নিজের মনকে বোঝাতে থাকলাম যে না, আমার ওই জিনিসটা যখনই আসে ফেসবুকে বা দেখি যে মাসব্যাপী এই জিনিসটা একটা টপিক চলেই যাচ্ছে, চলেই আসছে, বা সেটা খুব খারাপ, তখন আমি কি করি, আমি ফেসবুক থেকে নিজেকে একদম গুটিয়ে ফেলি, বা আমি মাসখান বা 1 সপ্তাহ আমি ফেসবুক থেকে খুব দূরে থাকি, নিজেকে নিজের মতো করে রাখি, যার কারণে মানসিকভাবে আমি মানে অসুস্থতা বলেন বা ওই প্রভাবটা আমার মধ্যে পড়ে না, যেটা আগে খুব হতো। তো আমি নিজেকে ওইভাবে ব্যালেন্স করার চেষ্টা করে ফেলেছেন। আমরা ইকসান্ডরি আপনার কাছে আসতে চাই। অনেক সময় দেখা যায় যে আপনারা যারা নাটক নির্মাণ করেন, আপনাদের যে নাটক একজন প্রডিউসার থাকেন যিনি হয়তো আপনাদের টাকা লগ্নি করেন, হয় না যে আপনারা তার কাছে ছুটে গেলেন, হয়তো সে সময়টা বলেছে আজকে দিব কিন্তু দিল না। তো এই যে একটা ব্যাপার, আবার আপনার মাথা কিন্তু সবসময় কাজ করছে যে একটা ভালো প্রোডাকশন কিভাবে তৈরি করা যায়। তো এই বিষয়গুলো কি কখনো অ্যাংজাইটি তৈরি হয় এই বিষয়গুলো থেকে? প্রথমত আমি একটা বিষয় বলতে চাই, যেহেতু আজকের প্রোগ্রামটা মনোমানুষ,
আমি সবসময় মাথায় রাখি যে আসলে মানুষ হিসেবে ভালো থাকার জন্য এবং আমরা যে কাজটা করতে যাই এটা এনজাইটি অবশ্যই আসে, কিন্তু সেটাকে আসলে ওয়েলকাম করে নেওয়া যাবে না, সেটাকে ওভারকাম করে আগায় যেতে হবে। এবং আমরা যেটা চেষ্টা করি যে ভালো একটা কন্টেন্টের ক্ষেত্রে সবসময় চেষ্টা করছি দায়বদ্ধতার গল্প বলতে, ভালো গল্প বলতে। সেক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি তো আসবেই, বাট সেটা ওভারকাম করেই আমরা সুন্দর কাজ করছি। সো যখন একটা কাজ করতে গিয়ে সফলতা আসে তখন আসলে ওই এনজাইটিটা থাকে না। আমরা জাহিদ হাসান আপনার কাছে আসতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে আপনি যে কাজ করছেন, আপনার একটা অফিসের চাপ, সাংসারিক একটা খরচ, রাস্তাঘাটের ভোগান্তি যেটা আপনি বলছিলেন, এবং প্রত্যাশা পূরণের একটা ব্যাপার থাকে, এই সবগুলো বিষয় কি আপনার মাঝে এংজাইটি তৈরি করে? হয়তো কখনো কখনো করে, কিন্তু আমি যেটা প্রথমেও বলছিলাম যে আসলে আমাদের জীবন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং ব্যক্তিগতভাবে আমি কি চাই, কি পারবো, আমার কতটুকু সামর্থ্য বা সক্ষমতা আছে এবং আমার লাইফ নিয়ে আমি কি করতে চাই, এই চিন্তা ভাবনাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনি যেই কথাগুলো বললেন এই চাপ বা প্রত্যাশাগুলিকেও ম্যানেজ করা যায়। কারণ আমি তো ধরেন একজন শিক্ষক, উনি তো ওনার শিক্ষকতার পেশার উনি ইনকামটাও জানবে এবং ওইভাবে ওনার জীবনযাত্রাটাও উনি গোছাবে। ছোটবেলা পড়েছে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এইসব বেসিক কতগুলি জিনিসও যদি আমরা চর্চায় রাখি তাহলে কিন্তু আসলে এটা বড় ধরনের চ্যালেঞ্জ না, কিন্তু এটার জন্য সচেতনতাটা জরুরি যে আমাকে বুঝতে হবে যে আমি আসলে কি চাই, আমার ভালো লাগাটা কি, আমার বাউন্ডারিটা কি, এবং ওইভাবে যদি আমার জীবনটাকে আমি গোছাই তাহলে কিন্তু এটা বড় ধরনের চ্যালেঞ্জ না এবং এক্সপেকটেশনটাও কিন্তু আমার সেভাবে চলে আসবে। আমরা আপনার কাছে আসতে চাইছি, এই যে আপনি যে উদ্যোক্তা হয়ে কাজ করছেন এর মধ্যেও কিন্তু আপনার একটা আছে যে পারিবারিক চাপ, সন্তান লালন পালন করা, তারপর হয় না কর্মচারীদের একটা দায়িত্ব, এই কাজগুলো করার ক্ষেত্রে আপনার এংজাইটি কাজ করে না? আপনি বলেছেন যে না, আপনি খুব উৎফুল্লভাবে সব কাজ করেন, তারপরে বলছি যে এই কাজগুলো করার ক্ষেত্রে আপনার পরিবারের মানুষগুলো আপনাকে কিভাবে হেল্প করে? প্রথমত হয়েছে যে পরিবার তো অবশ্যই এটা একটা ব্যাপার, ওটা যদি আপনার হেলদি থাকে যে কোনো কিছু করে আপনি শান্তিতে করতে পারবেন, এই জায়গাটা তো অবশ্যই একটা বিষয়। তো এটা হয়, কিন্তু আমার যেটা হয় যে আমি আমার বাচ্চাকে যেভাবে বলতে চাই যে জীবন অনেক ছোট, এক টুকরো বরফ, এটা গলে যাচ্ছে, কিন্তু এইটা যদি আপনি বিশ্বাস করেন, শুধু বললে হবে না, তখন দেখা যায় যে আপনার অনেক কিছু কমে আসবে। আসলে এক একটা মানুষের চলার কিন্তু এক একটা ব্যাকরণ আছে যে আমি আসলে কোন পথে যাব, আমার পথটা কতটুকু মসৃণ করব, সেটা কিন্তু আমাকেই ঠিক করতে হবে। হ্যাঁ, প্রতিটা মানুষের তো একটা বাজেট থাকে যে কতটুকুন পর্যন্ত আমি আসলে লোড নিতে পারবো। হ্যাঁ, আর তার মধ্যে যদি আপনি এটা সত্যিকার অর্থেই যদি আপনি আপনার ব্রেইনকে দেন যে জীবন কিন্তু ছোট, প্রতিদিন কিন্তু একটা দিন করে কমে যাচ্ছে, তো আমি আসলে কতটুকুন চিন্তা করব, আমি আসলে কতটুকুন আমার জীবনে আসলে প্রয়োজন। স্যার, আপনি তো এংজাইটি নিয়ে সবার কথা শুনলেন, তো স্যার আপনার কাছে সাধারণত কি ধরনের রোগীরা আসে এংজাইটি নিয়ে এবং তাদেরকে আপনি কি রকম চিকিৎসা দিয়ে থাকেন? খুবই চমৎকার কথা, এটা দরকারি কথা, কিন্তু তার আগে এদের কথাগুলোর একটু ছোট ছোট বিষয় আমি বলতে চাই। সবগুলো কথার মাঝখান থেকে যে জিনিসটা উঠে এসেছে একটা শব্দ আমরা বলি স্ট্রেস, মানসিক চাপ। এই মানসিক চাপটা আমরা যদি বুঝি তাহলে আমরা আবেগটাকে চিনব এবং আমাদের চিন্তাটাকে চিনব। আবেগ চিন্তা হচ্ছে আমার মনের অঙ্গ, আর চাপ হচ্ছে একটা ইভেন্ট, একটা ঘটনা, পারফরমেন্স, একটা ঘটনা, নাটক নির্মাণ ঘটনা। কিন্তু এই ঘটনাকে আমি কি থ্রেট হিসেবে পারসেপশন করি কিনা, পারসিভিং দি ইভেন্ট অ্যাজ থ্রেট, এটাকে আমরা বলছি চাপ। এটা যখন থ্রেট হিসেবে পারসিভ করব তখন আমার শারীরবৃত্তীয় এবং সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল চেঞ্জ ঘটায় শরীরে। এক, দুই নম্বর হচ্ছে আমার পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতাটাকে কেড়ে নেয়। সুতরাং আমাকে স্ট্রেসটাকে চিনতে হবে, ইভেন্টটা কি, এই ইভেন্টটা আমাকে কেন ডিসরাপ্টেড করছে, তাহলে এই ইভেন্টটার সলিউশন লাগবে। সলিউশন হচ্ছে প্রবলেম সলভিং। আমরা যেটা করি, ধরে দিই রুগীদেরকে, তুমি যেটা প্রশ্ন করেছো, যেটি প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, দিস ইজ মাই প্রবলেম, দিস ইজ দি ডেফিনেশন অফ দি প্রবলেম, দিস আর দি স্টেপস অফ সলিউশন। তাহলে স্ট্রেসটা আমার কাছে ক্ষতিকর হবে না।
আমার পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা কেড়ে নেবে না। আমরা যেসব রোগীকে পাই রোগের পর্যায়ে পরিস্থিতি আর মোকাবেলা করতে পারে না, ডিসেবলড হয়ে যায়, ভেঙে পড়ে, তখন ইমোশনাল ডিসরাপশন হয়, কগনিটিভ ডিসরাপশন হয়, বুদ্ধিভিত্তিক ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোকে আমরা ফিজিক্যাল ডিসরাপশন হয়। স্ট্রেস যদি দীর্ঘদিন চলে তোমার ডায়াবেটিস হয়ে যেতে পারে, হাইপারটেনশন হয়ে যেতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আসতে পারে, স্ট্রোক পর্যন্ত হতে পারে। সুতরাং আমার স্ট্রেসের ইভেন্টটাকে আমার ধরতে হবে, ধরে সেটাকে মোকাবেলা করার উদ্যোগ নিতে হবে। যেমন জাহিদ হাসান বলেছে টাইম প্রেশার, উনি বলেছেন টাইম ম্যানেজমেন্ট, ডেডলাইন, এই কাজটা এতদিনের মধ্যে শেষ করতে হবে। ডেডলাইন, এই ডেডলাইন খুবই মারাত্মক একটা স্ট্রেস। যারা বিশেষ করে সংবাদপত্রে চাকরি করে, যারা আইন বিভাগে চাকরি করে, একটা মামলা আজকে উঠবে, উকিল এই সব কিছু রেডি করতে হবে, সংবাদপত্রে আছে এতটার সময় নিউজ দিতে হবে, এতটার সময় প্রুফ দেখবে, এতটার সময় সম্পাদক দেবে, এত সময় এডিট হবে, এতটার সময় প্রেসে যাবে, এত সময় পাবলিকেশন হবে, এতটার সময় হকারের কাছে যাবে, একদম বাধা নিয়ম। এই যে ডেডলাইনে যারা থাকে তারা কিন্তু মারাত্মক স্টেজে থাকে। সো এখন কি স্ট্রেস ছাড়া আমাদের জীবন আছে? নাই। সো উই হ্যাভ টু ফেস দিস স্ট্রেস। কীভাবে ফেস করব? একটা হচ্ছে আমার ভিতরের অন্তর্গত শক্তি দিয়ে। সেই শক্তিটা কি? আমি যদি আমার শারীরিক যে বললাম যে মাইন্ড অ্যান্ড বডি ইজ কানেক্টেড, এখানে বসে আছে আমাদের পাম্পিং অর্গান, যেটা হার্ট, যেটা আমাদের পাম্প করছে অনবরত, আমাদের রক্ত শরীরে চলে যাচ্ছে, অক্সিজেন বাহিত রক্ত কোষে কোষে জ্বালানি পৌঁছে যাচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড বাহিত রক্ত ফুসফুস দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে চক্র যদি আমি স্বাভাবিক রাখতে পারি তাহলে স্ট্রেস আমাকে ক্ষতি করতে পারবে না। স্ট্রেসের সময় স্ট্রেস হরমোন রিলিজ হয়, সেগুলি ক্ষতি করতে পারে না। আমরা যে রোগীগুলি পাই আপনার প্রশ্ন অনুযায়ী সব ড্যামেজ হয়ে আসে। আচ্ছা, নানা ধরনের স্ট্রেসের কারণে ডিপ্রেশন থেকে শুরু করে মানে আরও অ্যাংজাইটি তো আছে, ডিসঅর্ডার যেগুলিকে আমরা বলছি, এবং ইভেনকে সুইসাইড পর্যন্ত চলে যায়। হ্যাঁ, কোপ করতে পারে না, পরিস্থিতি সামাল দিতে পারে না। ব্রেকআপ হয়েছে, খুব কমন, অ্যাফেয়ার হয়, আবার একটা ব্রেকআপ হয়, একটা ক্রাশ খায়, একটা ব্রেকআপ হয় ইয়াংদের মধ্যে খুব বেশি। ছোট ছোট বাচ্চারা পরিস্থিতি ক্ষমতা মোকাবেলা করার ক্ষমতা না নিয়ে বড় হচ্ছে, কেউ তাকে টিজ করছে, বুলিং করছে, নিজে অপমানিত হচ্ছে। কেন? যে বুলিং করছে সেটা তার দোষ, অন্যের দোষের বোঝা সে বহন করছে, অপমান ফিল করছে, সুইসাইড করতে যাচ্ছে। সো এইসব কেসগুলো যখন সিরিয়াস পর্যায়ে যে আমাদের কাছে বেশি আসে, হ্যাঁ, তো এখন লাইফের যে স্ট্রেস সেটা নিয়েও আসে, পারছি না, আর সইতে পারছি না, আমি বিচ্ছেদ চাই, দাম্পত্য বিচ্ছেদ, ঘরে ঘরে পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, মারাত্মক স্ট্রেস। বাচ্চা আছে দুইটা, বাচ্চা নিয়ে যাব, বাচ্চাকে রেখে যাব, আমি যদি চলে যাই কি হবে, আমি আরেকটা বিয়ে করব, বাচ্চার বাবা আরেকটা বিয়ে করবে, বাচ্চাগুলিকে দেখবে। এই যে থটস, এই যে চিন্তা, এই যে সামাজিক সোশ্যাল প্যাথোলজি, উই আর গেটিং লট অফ পেশেন্টস এভরিডে, চেম্বারে ভরা। সুতরাং এইসব জীবন যন্ত্রণা থেকে যে স্ট্রেসগুলো আসে, যে রোগগুলো আসে, এগুলো এখন অতি বেশি আসে। এটা কি আমরা প্রযুক্তির উৎকর্ষতার কারণে নাকি? সেক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? আমরা তো আগে আমার রোগীর প্রোটেকশন দিই। ধরো সুইসাইডাল কেস দিয়ে আসছে, আমার প্রথম টার্গেট থাকে সুইসাইডাল থটটাকে রিমুভ করা। সেটার জন্য আমরা মেডিকেশন দিই। কি হয়, সুইসাইডাল থট আসার আগে ব্রেনের সেরোটোনিন নামে একটা কেমিক্যাল পদার্থ আছে, এটা কমে যায়, আমি এটাকে উঠাবো আগে। আচ্ছা, তারপর উঠাই দিব ওষুধ দিয়ে, তারপরে তার যে লাইফের প্রবলেম আছে সেটাকে কিভাবে সলভ করবে সেটা নিয়ে কথা বলবো, হাউ টু সলভ দ্য প্রবলেম। সুতরাং এই কনসিকুয়েন্সগুলো আমরা যখন আলাপ করি তখন তারা একটা পজিটিভ ভিউটা দেখতে পারে। উনি যেরকম জীবনকে পজিটিভলি দেখেন, আমরা বলি যে পজিটিভ ভিউ, খারাপের ভিতর থেকে ভালোটা কি আছে ওটাকে আঁকড়ে ধরা, ওটাকে আঁকড়ে ধরতে পারলে আমার মনে শান্তি চলে আসবে, আমি গুড ডিসিশন নিতে পারবো। সুপ্রিয় দর্শক, আজ আমরা মনে মানুষ অনুষ্ঠানে পেয়েছি লালন কন্যা বিউটিকে। আমরা তার কণ্ঠে এবারে শুনবো একটি গানের কিছু অংশ। দাবার পরে মুগুর পলে সেই দিনে গাটের পাবা তুমি, সেই দিনে গাটের পাবা মন সহজে কি সই হবা, চিরদিন ইচ্ছে মনে
চিরদিন ইচ্ছে মনে হাল ডেঙ্গায় ঘাস খাবা তুমি, হাল ডেঙ্গায় ঘাস খাবা মন সহজে কি সই হবা মন সহজে কি সই হবা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের মন ও মানুষ অনুষ্ঠানে আসবার জন্য। মানুষের দৈনন্দিন জীবনে খুব সাধারণ এবং চোখে পড়ার মতো একটি বিষয় হলো অ্যাংজাইটি। আজকাল সবার মধ্যে কম বেশি অ্যাংজাইটি লক্ষ্য করা যায়। সাধারণভাবে বলতে গেলে কোনো বিষয় নিয়ে চিন্তা করা অথবা মানসিকভাবে চাপের মধ্যে থাকাকে অ্যাংজাইটি বোঝায়। আমরা মানুষেরা প্রত্যেকে উদ্বিগ্নতার মধ্য দিয়ে যাই। যদি অ্যাংজাইটি স্বাভাবিক মাত্রায় থাকে তাহলে সেটি আমাদের জন্য অপকারী নয়, তবে এটা মাত্রা অতিরিক্ত হয়ে গেলে তা আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। যখন উদ্বেগ তীব্র দীর্ঘস্থায়ী হয় তখন এটি একটি উদ্বেগের ব্যাধি হিসাবে বিবেচিত হতে পারে। সুপ্রিয় সুধী, অন্যান্য রোগের মতো অ্যাংজাইটিরও চিকিৎসা প্রয়োজন। স্বল্প মাত্রার উদ্বিগ্নতা চিকিৎসা ছাড়া এমনি এমনি ভালো হয়ে যেতে পারে, তবে কতগুলো জটিল ও তীব্র অবস্থার পরিপ্রেক্ষিতে অবশ্যই চিকিৎসা দরকার হয়। সেজন্য মনোচিকিৎসার মাধ্যমে চিকিৎসা নেওয়া ভালো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই মনের যত্ন নেবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সমস্যা নিয়ে এবং তার সমাধান করার চেষ্টা অবশ্যই করব।